আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে দেরি হয়েছে, কিন্তু আমার দেরি হয়েছে, আমাকে ক্ষমাটা চাইতে হবে। কিন্তু রঘুনাথগঞ্জে কমরেড আবুল হাসনাত সাহেবের একটা প্রোগ্রাম হঠাৎ করে তাকে আমাকে ধরে নিয়ে চলে যায়। বলেছিল স্ট্রিট কর্নার হবে, কিন্তু 3 ঘন্টা র্যালি করিয়ে যাতে আসতে ওখানে প্রায় আমার 2 ঘন্টা শেষ হয়ে গেছে। নাহলে আমি সঠিক টাইমে ঢুকতাম। শুনুন এবার নওশাদ সিদ্দিকীর বক্তব্য। মানুষ একদম বিচলিত হয়ে গেছে নওশাদ সিদ্দিকীর বক্তব্য শোনার জন্য। হাজারে হাজারে কাতারে কাতারে মানুষের কিন্তু জনসমাগম এখানে হয়ে গেছে। সরাসরি সেই দৃশ্য আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়ার ক্যামেরায়। দেখতে থাকুন, সাথে থাকুন। যদি আপনারা একটু চুপ করেন তাহলে আমি কিছু কথা বলতে পারি আপনাদের। আমি যখন আমার লেট হচ্ছে আর এরকম বৃষ্টি, আমি বারবার আমাদের নেতৃত্বদের ফোন করছিলাম যে এটা নেই যে বলবে আজকে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, বৃষ্টির জন্য আসবেন না, এই আশা নিয়ে বারবার ফোন করছি। আমার সাথে যারা থাকে তাদের বলছি ফোন করে জিজ্ঞাসা করুন না প্রোগ্রাম হবে কি হবে না। আমি মনে মনে করছিলাম যদি প্রোগ্রাম না হয় আমি শান্তি পাবো, কিন্তু এখন এখানে এসে বলছি যদি না আমি এখানে আসতাম সত্যি অনেক বড় একটা জিনিস মিস করতাম। এই 9:30 বাজতে যাচ্ছে, বিনা বিরিয়ানির প্যাকেটে বাইকে তেল দিয়ে রোদ না দিয়ে এইরকম অগণিত খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ উপস্থিত হয়েছে একটা পরিবর্তনের আশা নিয়ে। যে পরিবর্তনটাতে বিজেপিকে আটকাতে হবে আর তৃণমূলকে হারাতে হবে, সেই পরিবর্তনে আপনারা সামিল হয়েছে। আমি বেশি কিছু কথা বলবো না, প্রার্থীর পরিচয় নতুন করে আমাদের দিতে লাগবে না। আমি কেন বলছি, যখন আমি বললাম রামপুরহাটে আমি প্রোগ্রামে যাব, আমার আশপাশের কয়েকজন ছিল, একাই বসে কথা বলছিলাম, তারা বললো রামপুরহাটে যাবে, সঞ্জীব দার প্রোগ্রাম কি? সঞ্জীব, আমি হ্যাঁ সঞ্জীব দার প্রোগ্রাম। বললো ওনার মতো মানুষ হয় না। আমি বললাম কেন? যদি আমি ভুল বলি তা বলবেন, যতটুকু শুনেছি ততটুকু বলছি। বলছি ওনাকে যখন ডাকবেন তখন পাবেন, হসপিটাল থেকে শুরু করে যা পরিষেবা ওনার কাছ থেকে পাওয়া যায় অতুলনীয়। তাই নতুন করে আর বলতে লাগবে না। আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা যদি এতদিন ধরে আনঅফিসিয়ালি এনার কাছ থেকে পরিষেবা নিচ্ছিলেন, অফিসিয়ালি একজন এমএলএ হিসাবে তার কাছ থেকে যদি পরিষেবা নিতে চান, আগামী 23 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে কাস্তে আপনি তারা চিহ্নে ভোট দিয়ে ইনাকে বিধানসভার সদস্য করুন। আমি আপনাদেরকে বলতে পারি যেভাবে তিনি পরিষেবা দিচ্ছিলেন কয়েক গুণ তো বাড়বেই, সাথে সাথে এটাও আমি আপনাদের বলি এখানকার সার্বিক উন্নয়নের জন্য আইনসভার মধ্যে গিয়ে তিনি সোচ্চার হবেন। আর একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, ওই ঘটনা ঘটতে দেবে না। বকটিয়ার ঘটনা এখনো আমাদের মুখে আছে, বকটিয়ার মতো ঘটনা এই বীরভূমে যেটা ঘটে গিয়েছে এই ঘটনাও ঘটতে দেবে না। দেখুন বন্ধুগণ, রাত হয়েছে, আমি বেশি কথা বলবো না। আমি আপনাদেরকে বলবো, একদিকে জোড়া ফুল আছে, পদ্ম ফুল মিলে বীজে মূল, অপর দিকে খাম চিহ্ন, কাস্তে তারা চিহ্ন উল্টো দিকে আছে। আপনারা কোনটা গ্রহণ করবেন আপনাদের উপর নির্ভর করছে। এখন বাজে কটা? রাত্রে 9টা, 9:30। মমতা ব্যানার্জি বলছে আমার বাড়ির মেয়েরা বোনেরা যারা আছে এরা নাকি রাত 8টার করে বার হতে পারবে না। আর বামপন্থী আইসেফরা বলছে সে তার কর্মস্থলে যাবে, কর্মের জন্য যাবে,
রাত 8টা 10টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা কোনো নির্দিষ্ট টাইম নাই। সে তার টাইম মতো যাবে, টাইম মতো ফিরে আসবে। সে বাড়ি থেকে যখন বার হলো এবং বাড়িতে যখন ফিরে আসবে নির্বিঘ্নে যাবে, উইথ নিরাপদ সিকিউরিটি আমরা দেব, নিরাপত্তার সাথে যাবে, নির্বিঘ্নে এবং নিরাপত্তার সহিত বাড়িতে ফিরে আসবে। তার কাঁধে তার দায়িত্ব সঞ্জীব দ্বারা কাঁধে তুলে নিতে চাইছে। আপনারা কোনটা নেবেন? জোড়া ফুল বলছে রাত 8টার পরে মহিলারা বার হতে পারবে না, আর সঞ্জীব দা বলছে 8টা 10টা 12টা 1টা 2টা যখন ইচ্ছা যাবে, নিরাপত্তা আমরা দেব। জোড়া ফুল বলছে আপনার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে শিক্ষিত পেতে আছে, বেকারের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তকমা লাগিয়ে দিচ্ছে, আপনার ওই বাড়ির ছেলেটা বেকার, তাকে 1,500 টাকা হাতে ধরাচ্ছে। আর সঞ্জীব দা বলছে আমাদেরকে 148-এর ম্যাজিক ফিগার দিন, ওই 1,500 টাকা মাসে নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা আমরা করে দেব। আপনারা কোনটা নেবেন? মাসোয়ারা নেবেন না মেহনত করে মাস গেলে 15 থেকে 22,000 টাকা কেমন পাবেন, ইনকাম করবেন, তার পথ আপনাদের কাছে খুলে দিচ্ছি। একদিকে জোড়া ভুল বলছে মায়েদের হাতে 1,500 টাকা 1,200 টাকা তুলে দিয়ে লক্ষ্মীর ভান্ডার, ওই মায়ের ছেলেই যখন এসএসসি এমএসসি পিএসসি দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে বা বিভিন্ন সরকারি চাকরির নিয়োগের জন্য যখন পরীক্ষা দিচ্ছে 15 লাখ 20 লাখ টাকা ছাড়া তাদের নিয়োগ হচ্ছে না। আর উল্টে কি দেখলাম, কদিন আগেই এখানে বামপন্থী আইনজীবীরা লড়াই করছিলেন যে চাকরির ইন্টারভিউ ভিডিওগ্রাফি না করতে হয়। আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে কোথায় গেল? কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটে চলেছে যে ইন্টারভিউ করব না, ওটার দাবি করছে কারা? জোড়া ভুল। আর সঞ্জীব দা, নওশাদ সিদ্দিকীরা, অ্যাডভোকেট সব্যসাচী দ্বারা এই আওয়াজ তুলছে স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। যারা আপনার এক্সাম দেবেন, পরীক্ষায় বসবেন, প্রত্যেক যখন পরীক্ষা দিতে যাবে প্রত্যেক পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার শেষে ওএমআর শিটের একটা করে কপি বাড়িতে নিয়ে আসবে এবং কনসার্ন যে ডিপার্টমেন্ট থাকবে স্বল্প সময়ের মধ্যে যতজন এক্সাম দিল তাদের প্রত্যেকের ওএমআর শিটের কপি স্ক্যান করে ইন্টারনেটে আপলোড করে দেওয়া হবে। শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি চায় তারা দেখতে পারবে যারা যারা এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট কি, অর্থাৎ তারা কি এক্সাম দিল, কোটা রাইট করলো, কোটা রং করলো, অর্থাৎ স্বচ্ছতা থাকবে। শুধু তাই নয়, জোড়া ভুল বলছে ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি করা যাবে না। আমরা বলছি, সঞ্জীব দ্বারা বলছেন, খাম চিহ্ন বলছে, কাস্তাদ্রি দ্বারা চিহ্ন বলছে, সিংহ চিহ্ন বলছে, তথা বামপন্থীরা বলছে প্রত্যেকটা ইন্টারভিউ আমরা ভিডিওগ্রাফি আমরা নিজেরা করব, যাতে কোনোদিন কেউ না বলতে পারে। কেউ যদি চ্যালেঞ্জ করে আমাদের কাছে চাইবে, আমরা তাদেরকে ভিডিওগ্রাফির কপি দেব। যদি মনে হয় তার সাথে বৈষম্য হয়েছে, সেই বৈষম্যের জন্য বৈষম্য হয়েছে যদি সে প্রমাণ করতে পারে, তার জন্য আমরা তাদেরকে ভিডিওগ্রাফি রেকর্ড পর্যন্ত দিয়ে দেবো। চাইলে সে চ্যালেঞ্জ করতে পারবে তার সাথে যদি বৈষম্য হয়, সেই ব্যবস্থা আমরা। কারণ আপনি জানেন রিটেনে আপনার বাড়ির ছেলেটা পাস করলো আর বড় লোকের দামাল ছেলেটা পাস করেছে, ঠিক আছে? ইন্টারভিউ আপনার বাড়ির ছেলেটা গেল, তাকে যে কটা কোশ্চেন করেছে সব কোশ্চেন উত্তর দিয়ে এসছে, কিন্তু বড় লোকের দামাল ছেলেরা 15 লক্ষ টাকা তো নিয়ে সাথে করে গিয়েছে। তাকে জিজ্ঞাসা করছে, বাবু তোর নাম কি, তোর বাবার নাম কি, তোর দাদুর নাম কি, কিভাবে আসবি, চলে যা। যখন রেজাল্ট বার হলো দেখা গেল রিটেনে গরিব খেটে খাওয়া শ্রমজীবী কৃষক দিন মজুরের ভ্যান চালকের ছেলেটা ওই বড় লোকের দামাল ছেলের থেকে অনেক বেশি নাম্বার পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, যখন ভাইবা হলো 10-এ পেল গরিবের ছেলেটা 4, আর ওই দামাল ছেলে যাকে ঠিক করে ধরলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি, সে 10-এ 9 বা 10-এ 10 পেয়ে ইন্টারভিউ পাস করে সে চাকরিটা পেয়ে গেল। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছেলেটা 15 লক্ষ টাকা দিতে পারলো না বলে সে চাকরি পেল না। এই সমাজ ব্যবস্থাকে আমরা ধ্বংস করব, সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। 100% রোস্টার মেনটেন করে, কে বড় লোকের ছেলে, কে গরিবের ছেলে, কে উচ্চবর্ণ, কে পিছিয়ে বড়, কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, ওই বিভাজন না রেখে 100% রোস্টার মেনটেন করে যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ করব। আপনারা ভাবুন, জোড়া
জোড়া ফুল 1200 টাকা দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎটা কেড়ে নিচ্ছে। আর আমরা কি বলছি, 550 টাকায় ফর্ম ফিল আপ করবেন, কোনো হিডেন চার্জেস থাকবে না। হিডেন চার্জেস কেন বললাম বলুন তো? 550 টাকা ফর্ম ফিল আপ হচ্ছে, ওই 15 লক্ষ টাকাতে হিডেন চার্জ, কোনো চার্জ থাকবে না। এই ব্যবস্থা আমরা দিতে চাই। জোড়া ফল একদিকে ধর্মের নামে রাজনীতি করছে, বর্ণের নামে জাতের নামে রাজনীতি করছে, আর এইদিকে সঞ্জীব দা আমরা বলছি ধর্মের লড়াই, জাতের ধর্মের লড়াইটা নয়, লড়াইটা ভাতের লড়াই। ওরা জাতের লড়াইয়ের কথা বলছে, আমরা ভাতের লড়াইয়ের কথা বলছি। ওরা ধর্মের লড়াইয়ের কথা বলছে, আমরা কর্মের লড়াইয়ের কথা বলছি। আমি এখানে আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। নিশ্চিত আমার আগে পূর্বেকার বক্তারা এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছে। আজকে আপনার ছেলেকে বেকার রাখছে তারা, এবং হাতে মাত্র মাস গেলে 1500 টাকা ধরাচ্ছে। আর আমরা বলছি আপনারা দিকে দিকে আমাদেরকে তথা বামপন্থী খাম চিহ্নকে জিতিয়ে অ্যাসেম্বলির মধ্যে পাঠান, 148-এর ম্যাজিক ফিগারে পাঠান, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব। পরিবার পিছু একজন করে চাকরির ব্যবস্থা আমরা কাঁধে তার দায়িত্ব তুলে দিচ্ছি, আমরা করব। আমরা কিন্তু ভাই ডবল চাকরি দেওয়ার মতো অসত্য কথা বলবো না, ভাওতা ওই প্রতিশ্রুতি দেব না। যেটা পারবো সেটাই বলবো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদেরকে ম্যাজিক ফিগারে নিয়ে আসুন, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেবো, পুরো পরিবারটা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আজকে রামপুরহাট, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর পরিযায়ী শ্রমিকদের সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে কেন? কলকারখানা নাই, ইন্ডাস্ট্রি নাই, এখানে কর্মসংস্থানের সে ব্যবস্থা নাই। আর কিছু কর্মসংস্থান থাকলেও সেখানে তার শ্রমের মূল্যায়ন হচ্ছে না। আমরা ঘোষণা দিচ্ছি, আপনারা যদি আমাদের সঞ্জীবদার হাতকে শক্ত করে সঞ্জীবদাকে অ্যাসেম্বলি হাউসের মধ্যে পাঠান, দিকে দিকে কোন জায়গা থেকে এইরকম করতে করতে 148টা ম্যাজিক ফিগারে পাঠান, আমরা অসংগঠিত ক্ষেত্রে যারা আনস্কিল লেবার, যারা অদক্ষ, তাদের মিনিমাম 600 টাকা রোজের ব্যবস্থা আমরা করব। আজকে এখানে রোজ ঠিকঠাক পাচ্ছে না বললেই তো কেরলে চলে যাচ্ছে, কর্ণাটকে চলে যাচ্ছেন, মহারাষ্ট্রে চলে যাচ্ছেন, হরিয়ানাতে চলে যাচ্ছেন, উড়িষ্যাতে যাচ্ছেন, আর অনেক জায়গায় দেখা যাচ্ছে গিয়ে বাংলায় কথা বলার জন্য বাঙালিদের উপরে আক্রমণ করা হচ্ছে। শুধু আক্রমণ নয়, এই আমাদের বীরভূমের সোমনাথ দেবনাথকে খুন করে বাড়িতে পাঠানো হলো। এই ধরনের অনেক আছে, বাসন্তী সাবির মল্লিক, অজস্র উদাহরণ আছে। কারণ এখানে প্রথম কথা কাজ নাই, দ্বিতীয় কথা কাজ থাকলেও কাজের মূল্যায়ন হচ্ছে না। আর আপনাদের বলবো, এই সুযোগ এসেছে, আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির মেয়েটা, আপনার পিতা, আপনার পুত্র পরিযায়ী শ্রমিকের যে তকমা আছে সেটাকে বন্ধ করার সুযোগ এসেছে। আমাদেরকে যদি সুযোগ দেন, আমরা পরিযায়ী শ্রমিকদেরকে আর পরিযায়ী তকমা নিয়ে ঘুরতে হবে না। পশ্চিম বাংলায় থাকবে, এলাকায় থাকবে, এখানে ইন্ডাস্ট্রি, এখানে কলকারখানা তৈরি করে এখানেই কাজ দেব, এখানেই পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, তার ব্যবস্থা আমরা করে দেবো। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন। মনে হয় যদি জোড়া ফুলে আপনাকে বোকা বানাচ্ছে, বোকা বেঁধে থাকবে, কিছু করার নেই। তবে একটা কথা বলছি, এসআইআর নিয়ে কি বুঝলে? মমতা ব্যানার্জি লড়াই করবে? হ্যাঁ, মমতা ব্যানার্জি লড়াই করে মনে হয়? এই বসে আছে একজন আগে সভ্য সেতু থেকে উঠুন তো, এক কথাটা উঠে এই দেখুন, এসআইআর এর যত দ্রুত আশার আলো যাচ্ছে, এই ধরনের বামপন্থী আইনজীবীদের লড়াই করার জন্য পাচ্ছে। আপনাদের বলি, বামপন্থীদের বলতেই হবে আমাকে। নওশাদ সিদ্দিকীর মামলা সুপ্রিম কোর্টে চলছে। এসআইআর এ পশ্চিমবাংলার নাগরিকদের ভোটাধিকার আর্টিকেল 326 কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, যাতে না কেড়ে নিতে পারে। যেমন একদিকে মুস্তারি মানু লড়াই করছে, অপরদিকে নওশাদ সিদ্দিকী লড়াই করছে। আমার মামলা বিকাশ স্যার দেখছেন, বিকাশ স্যারের নির্বাচনী কার্যক্রম ছেড়ে দিয়ে আপনার আমার জন্য 27 লক্ষ ভোটারের জন্য তার নির্বাচনী কার্যক্রম ছেড়ে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে যাচ্ছেন। একটু ভাবার চেষ্টা করুন। বন্ধু আর শত্রু এখন আপনি চিনতে পারেননি, সেই জন্য আমাদের এই দুরবস্থা। নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, তাহলে মনে হচ্ছে ওইটাই আসল মাল, ওই জন্যই নকলের কথা বলছে। একটা লেখা আছে নকল মালের উপরে এই নকল হইতে সাবধান। তাই এখন একটু বাজিয়ে নেওয়ার সময় এসেছে। মাথায় ঘুমটা টেনে দিলে, হিন্দু হিন্দু ভাই ভাই বললেই মনে হয় ওটা আমার খুব আপন নয়,
কেউ হিজাব টেনে দিয়েছে মাথায়, তো মনে হচ্ছে ও এর মতো আপন হতে পারে না। আর কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আর মনে করছে ও এর থেকে আপন হতে পারে না। দুটোই ভাওতাবাজি দিচ্ছে, দুটোই হিন্দু মুসলমানকে বোকা বানাচ্ছে। আমি তার উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করে দেবো। পশ্চিম বাংলায় 22%, আমি শুনেছি শুভেন্দু বাবুর নাকি পেট্রোল পাম্প আছে, উনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নেই। আমার একটু রাগ হয় না। আমি বলছি আমার ব্যক্তিগত বলছি, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে আমার একটু রাগ হয় না। কারণ আমি সব্যসাচীদাকে দাদাও বলি, শামীম আহমেদ শামীম ফিরদৌসকেও দাদা বলি। অন্ত আমার সব্যসাচীদা যদি উপকৃত হয় তো এই যে দাদা ছোট ভাই খুশি থাকবে, ওটা আমার একটু রাগ নয়। যদি আমাদের সমাজের হিন্দু ভাইরা উপকৃত হয় তাতে কি আমাদের কি যারা মুসলিম আছে কারো অসুবিধা হবে? এই অসুবিধা হবে কারো? অন্তত আমার বোরদা তো উপকৃত হয়েছে, কিন্তু ওটার নাম কষ্টে ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। শুনেছি ওনার পেট্রোল পাম্প আছে, তাহলে ওনার উচিত পেট্রোল পাম্পের উপরে লিখে দেওয়া মেন গেটে ঢোকার গেটে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তাহলে তো বুঝতে পারবো, ওনার কাছ থেকে হিন্দু সংজ্ঞা নিতে হবে। হিন্দু ধর্ম যদি জানতে চাই আমরা, স্বামী বিবেকানন্দজির কাছ থেকে আমরা শিখবো গেরুয়া বসন সম্পর্কে, ওদের কাছ থেকে নয়। বরঞ্চ ওদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ওদের কাছ থেকে গেরুয়া পোশাক আমাদেরকে কেড়ে নিতে হবে। ওদের জন্য স্বামীজির গেরুয়া বসনের দিকে প্রশ্ন আজকে উঠছে। আমি দুটো উদাহরণ দিয়ে অন্যদিকে যদি সময় পাই আসবো। প্রথম কথা হচ্ছে 22% এসসি সংরক্ষণ আছে ওয়েস্ট বেঙ্গলে, হায়ার এডুকেশনের জন্য সংরক্ষণ, চাকরির জন্য সংরক্ষণ। 6% এসটি সংরক্ষণ উচ্চ শিক্ষায় চাকরির জন্য। খোঁজ নিয়ে দেখুন, এটা সরকার চলছে না, সার্কাস চলছে। কথাই আছে দুধে পানি মেশায়, এরা পানিতে দুধ মিশাচ্ছে, এত নোংরামি করছে। 22 জন যে দলিত চাকরি পাওয়ার দরকার, তথা পিছড়ে বর্গের হিন্দুরা চাকরি পাবে 22 সংরক্ষণের আওতায়। খোঁজ নিলে দেখা যাবে খাতায় কলমে 22 জন চাকরি পাচ্ছে, প্রকৃত দলিত কিন্তু চাকরি পাচ্ছে না। কারণ ফেক সার্টিফিকেট দিয়ে যে দলিত নয়, দলিত সেজে সে চাকরি করে নিচ্ছে, প্রকৃত দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে। ঠিক একই ভাবে পশ্চিম বাংলায় 80 লক্ষ আমাদের অ্যান্টনি মুর্মুদা আছে, জিজ্ঞাসা করতে পারেন আমাদের আদিবাসী নেতৃত্ব আছে। 80 লাখ আদিবাসী আছে, কিন্তু অলরেডি পশ্চিম বাংলা সরকারের মাধ্যমে 1.5 কোটি এসটি সার্টিফিকেট মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ 70 লক্ষ জল মিশিয়ে দিয়েছে, পানি মিশিয়ে দিয়ে প্রকৃত আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। কিন্তু এইদিকে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগানের সংস্থান একটাও মুখে কথা নাই যে গরিব হিন্দুরা চাকরি পাচ্ছে না, পিছড়ে বর্গের হিন্দুরা চাকরি পাচ্ছে না, আদিবাসীরা চাকরি পাচ্ছে না। সেই জায়গায় নন আদিবাসী নন দলিতরা চাকরি করে নিচ্ছে, তাদের মুখে একটাও কথা নাই। 2021 সালে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে যে আমি প্রতিনিধিত্ব করেছিলাম, ভাঙড় বিধানসভা থেকে ভাঙড়ের বীরপুরে সেনা বীরঙ্গনেরা ভোট দিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। এই নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রী মহাশয়কে উত্তর প্রশ্ন করেছিলাম যে বলুন আপনি আজ পর্যন্ত কটা ফেক সার্টিফিকেট ধরেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কিন্তু দুর্ভাগ্য, মন্ত্রী মহাশয় উত্তর না দিয়ে মাথা হ্যাক করে নিলেন। আর আমারও তো একটু চক্ষু লজ্জা আছে, দ্বিতীয় আর কোশ্চেন করে নি। কিন্তু প্রশ্ন আমার এখানে 77টা বিজেপির বিধায়ক যারা নাকি হিন্দুকে বাঁচাতে এসেছে, তারা একবারের জন্য বিধানসভায় দাঁড়িয়ে কেন বলে না ফেক এসটি সার্টিফিকেট গুলো বাতিল করতে হবে? তাদের তো একবারও বলতে শুনেনি। সে বলতে হচ্ছে কাকে? সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় আপনার এই অধিকার ফিরে পেতে চান, প্রকৃত দলিত 22 জন চাকরি পান, প্রকৃত আদিবাসী 6 জন চাকরি পান, এইটাই বৈষম্য বন্ধ করা দরকার। তাহলে বলবো আসুন সঞ্জীব দাকে ভোট দিন। ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে দিকে দিকে সঞ্জীব দাদের মতো যেখানে লাল ঝান্ডায় দাঁড়িয়েছে, বোলপুরে খামচিতে দাঁড়িয়েছে, দিকে দিকে যেখানে আইএসএফ বামেরা 294 আছে, সেখানে আমাদেরকে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠান, ক্ষমতার মসনাদে পাঠান। আমি কথা দিয়ে যাচ্ছি, মাত্র 6 মাস টাইম নেব। এই 6 মাসের মধ্যে কমিশন বসাবো, যত এসটি এসসি ফেক সার্টিফিকেট আছে সে শ্মশানে থাকুক আর কবরস্থানে থাকুক, খুঁজে বার করে তাকে জ্বালিয়ে দেবো। আমরা জ্বালিয়ে দিয়ে প্রকৃত এসটিদেরকে অধিকার বুঝিয়ে দেবো। তবে এই মমতা ব্যানার্জির মতো বামেদের বিরুদ্ধে
ফাইল খুলবো। আমি যখন নাবালক ছিলাম তখন থেকে শুনে এখন আমার দাঁড়ি পর্যন্ত আমার বেঁধে গিয়েছে, জানেন তো। এখন সাবালক হয়ে আবার বার্ধক্যের দিকে হয়তো যাবো দুদিন পরে, এখনো শুনছি ফাইল খুলবো। ওই গল্প আমি দিতে আসিনি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 5 বছর আমার রাজনীতির জীবনে একটা শব্দ আপনি বলতে পারবেন না যেই শব্দের দ্বারা কোনো জাত, কোনো বর্ণ, কোনো রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত আমি আক্রমণ করেছি, এবং এমন কোনো কথা আপনি প্রমাণ করাতে পারবেন না যেটা যুক্তি তর্কের বাইরে বলেছি। তাই আমি যুক্তি তর্কের মধ্যে থেকেই বলছি, 6 মাস টাইম দেন। দলিত আদিবাসী ভাইদের বলবো, নতুন সরকার গঠন করুন। যে সরকারের প্রথম কাজ হবে দলিত আদিবাসী ভাইদের জন্য উচ্চ শিক্ষায়, চাকরির ক্ষেত্রে যে 22+6% সংরক্ষণ আছে প্রকৃত দলিত আদিবাসীরা পাবে, তার জন্য ব্যবস্থা আমরা গ্রহণ করব। এখানে যারা সংখ্যালঘুরা আছে একটু শুনে যেতে হবে তো, দলিত আদিবাসীদের দিলাম অফার। এবার বলে যাই, মমতা ব্যানার্জি তো এখন, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুজনের মধ্যে এখন কম্পিটিশন চলছে, মুসলিমদের সব থেকে বড় মাসিয়া কে হবে। আর মুসলমানরা ভাবছে মাথায় হিজাব দিয়েছে মানে হি হচ্ছে আসলে আমার দিদি এখন আপা হয়ে গেছে। আমি আপনাদের একটা কথা বলবো, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ বলছে, যেমন পিছড়ে বর্গের হিন্দু ভাইদেরকে মূল স্রোতে নিয়ে আসতে গেলে 22% সংরক্ষণ, আদিবাসী ভাইদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য 6% সংরক্ষণ, ঠিক একইভাবে পিছড়ে বর্গের মুসলমানদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য আপনার 10% সংরক্ষণের কথা রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছে। উচ্চশিক্ষায় চাকরিতে মমতা ব্যানার্জি খাতায় কলমে 10% সংরক্ষণ দিয়েছে, ঠিক কথা, কিন্তু ওবিসি এ আর ওবিসি বি এমন ঘেটে ঘ করে দিয়েছে, উচ্চশিক্ষায় চাকরিতে আর মুসলমানদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। গত 15 বছর ধরে মুসলমানদেরকে এত ভালোবেসেছে মমতা ব্যানার্জি বলছে তোরা কেন সরকারি চাকরি করবি, কষ্ট করবি, ও করতে লাগবে না, সুতরাং সরকারি চাকরিতে 0.1% নিচে মুসলমানদেরকে দাঁড় করে এত উপকার করেছে। এবং এত উপকার নিয়ে তো থাকা যায় না। যদি মনে করেন মঞ্চতে আসতে হবে, যদি মনে করেন এই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষেরা যে অবাঞ্ছিত কথা বলছে দিন রাত, কখন ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে, এবার এমন কথা বলছে ভিন্ন জাত ভিন্ন বর্ণের মধ্যে দাঙ্গা লেগে যেতে পারে, এরা খোলা আকাশের নিচে ঘুরছে কেন, এদেরকে ধরে জেলার মধ্যে রাখা দরকার। তাহলে বলবো আসুন বামপন্থী আর আইএসএফ এর হাতকে শক্ত করুন। কোন সাম্প্রদায়িক শক্তি বাংলায় মাথা তুলে তারা বানাতে পারবে না, তাদের মাথাকে লাগিয়ে তারা ভেঙে ফেলবে। যদি মনে হয় বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, তাহলে বলবো আসুন এটা একমাত্র পারবে বামপন্থী আর আইএসএফ, অন্য ছাড়া কেউ পারবে না। আর সমস্যা হয়ে গেছে, আমরা বলছি নকল মালের বই লেখা আছে, নকল হইতে শব্দার, আমরা নকল মালের দিকে বেশি করে হই করে ছুটে চলে যাচ্ছি। আপনাকে বোঝানো হচ্ছে যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল লাগবে। আমি বলি আপনাদের এটা হচ্ছে ভোট ব্যাংক করে রাখা, আপনাদের সব থেকে বড় টার্গেট ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে রাখতে চাইছে। আপনি বলুন ভাঙড়ে অতীতে গল্পটা 2021 শুনিয়েছিল যে বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দাও। ভাঙড়ের বীর পুরুষেরা কিন্তু তা প্রমাণ করে দিয়েছিল যে মানুষ যেদিকে যাবে সে জিতবে। তাই এখানে রামপুরহাটের মানুষ তারা চিহ্নের পক্ষে থাকলে তারা চিহ্ন আগামী দিনে বিধানসভায় যাবে। মানুষ যেদিকে থাকবে, তাই মানুষই তো সরকার পরিবর্তন করে। গণতন্ত্রের সব থেকে বড় অস্ত্র আপনাদের হাতে আছে, আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। ভোটের আগের রাতে বিরিয়ানির প্যাকেট 500 টাকা শাড়ি জামা নিয়ে চলে আসলো, সব ভুলে গেলে চলবে না। ওই ইনভেস্ট করছে, যদি 5 কোটি টাকা ইনভেস্ট করে আগামী দিনে 50 কোটি টাকা তুলবে, আপনার মাথার উপর দিয়ে তুলবে, আপনি কিছু বুঝতেই পারবেন না। দুরকম ভাবে তুলবে। একটা হচ্ছে রামপুরহাটের কথা বলছি, অবৈধ বালি পাথর টাথর বিক্রি করে দেবে, যেটা রাজ্যের কোষাগারে আসা উচিত ছিল। রাজ্যের কোষাগারে আসলে আপনার আমার লাভ হবে, সেটা লুটে নেবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। কারণ বললে তোকে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিতে চুপ করে বসে থাক। আর দ্বিতীয় হচ্ছে, আমি সহজ বলছি, এখন ঢালাই রাস্তার কিছু কিছু জায়গায় হচ্ছে 8 ফুট চওড়া ঢালাই রাস্তার হওয়ার কথা থাকবে 6 ফুট করে দেবে, গেস্টটা পাইবে আর 6 ইঞ্চি তাকে দেবে তো আপনার 4 ইঞ্চি। যে রাস্তাটা 6 বছর 8 বছর চলার কথা ছিল, ওই রাস্তাটা 2 বছরের মধ্যে খারাপ হয়ে যাবে।
ক্ষতিগ্রস্ত আপনি হবেন। এইভাবে টাকাটা তুললে আজকে যিনি ইনভেস্ট করছেন, তাই বামপন্থী আইএসএফ না কর্পোরেট ফান্ড আছে, না হারামের টাকা আছে, না তোলাবাজির টাকা আছে, না চাকরি চুরির টাকা আছে, না বাড়ির টাকা আছে, না পয়সা চুরির টাকা আছে, না গরু পাচারের টাকা আছে, না কাটমানির টাকা আছে। আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজের মেহনতের টাকা দিয়ে আমরা রাজনীতির দল করছি। সুতরাং আমরা রাতের অন্ধকারে বিরিয়ানির প্যাকেট দিয়ে বা জামা কাপড় দিয়ে 500 টাকা দিয়ে আপনার ভোট কিনতে পারবো না। তবে এতটুকু দায়িত্ব নিয়ে বলবো, আপনি যদি আপনার মূল্যবান ভোট আপনি তারা চিহ্নে সঞ্জীব দাকে দিয়ে বিধানসভার মধ্যে পাঠান, এতটুকুই মনে রাখবেন, সেই সংযুক্ত মোর্চার নওশাদ সিদ্দিকী 5 বছরে যেভাবে পুরো একটা সিস্টেমকে হিলিয়ে রেখেছিল, তাই নওশাদ সিদ্দিকীর পাশে সঞ্জীব দা দাঁড়ালে, নওশাদ সিদ্দিকীর পাশে সঞ্জীব দা দাঁড়ালে কি হবে বুঝতে পারছেন তো? কি হবে বুঝতে পেরেছেন? দুই দাম হয় কি এক জায়গায় দাঁড়ায়? বুঝতে পারছেন কি বলছি? দ্বিতীয় বকপিট করার আর ক্ষমতা দেখাতে পারবে না, স্বপ্নেও ভাববে না। আর এই শুভেন্দু অধিকারী রাত দিন যেভাবে বিষ উগলাচ্ছে, ওরাও ভয় পাবে, মুখে লিকোপ্লাস লাগিয়ে ঘুরবে। আপনাদের বলবো সেটা ভাববেন। আমি এসআইআর নিয়ে বলে শেষ করবো। কারা শুনতে চাইছে? এই ভাই, যদি আপনাদের অসুবিধা লাগে আমি সেগুলো তোমার লাভ হবে। 6 ঘন্টা র্যালি করেছি, দুটো বিধানসভায় 3 ঘন্টা 3 ঘন্টা, দুটো জনসভা করেছি। আমাদের কি বলে দেন, এটা 3 নম্বর চলছে। যদি বলেন শেষ করে দিতে আমার লাভ হবে, তাহলে একটা ওষুধ ভাই কথা বলে আমার কনসেন্ট্রেট ব্রেক হয়ে যায়, আমার কনসেন্ট্রেট ব্রেক হয়ে যায়। এসআইআর এখন মানুষের প্রচুর নাম বাদ দিয়েছে। হিন্দু বল ভাবছে হিন্দু নাম মুসলমানকে টাইপ করছে, আর মুসলমান সত্যিকারে ভাবছে আমারই শুধু নাম বাদ গেছে। এটা এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ভোটার, আমাদের নাম কাটা গিয়েছে, এই ধারণাটা আমাদের রাখতে হবে। 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে লাস্ট খসড়া লিস্ট পাবলিশের পরে। এই 27 লক্ষের মধ্যে 17 লক্ষ আমার হিন্দু ভাই, 10 লক্ষ আমার মুসলমান ভাই। কিন্তু এখানে হিন্দু মুসলমানের ব্যাপারটা নয়, এই নামটা কেন বাদ গেল? এই নাম বাদ যাওয়ার মূল চক্রীর নাম কি জানেন? মমতা ব্যানার্জি, রাজ্য পশ্চিম বাংলা সরকার। আমি উদাহরণ দিয়ে যাব। দেখুন, আমি কিছু করি না, আনাপ শোনাপ কথা বলি না, ভুলভাল তথ্য দিয়ে কথা বলি না, তাও আমার নামে 17টা মামলা দিয়েছে। আর আমি যদি মমতা ব্যানার্জি বা রাজ্য সরকারের নামে মিথ্যাচার করি, তাহলে কতটা মামলা দেবে বুঝতে পেরেছেন তো? আমি আপনাদের বলে যাই, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। কোন রাজ্যে এই ধরনের ডিলিট হয়েছে খবর পেয়েছে? কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে? কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে? কিচ্ছু নয়। পশ্চিমবাংলা এলো কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি না থাকলে আন্ডার অ্যাডজুডিকেশন হতো না, আন্ডার অ্যাডজুডিকেশন না থাকলে ডিলিটও হতো না। তো এটা একটা চক্র। এই চক্রটা তৃণমূল বিজেপি মিলে করে নির্বাচন কমিশনকে দিয়ে খেলাচ্ছে। তাই আপনাদের বলবো, প্রত্যেকের কম বেশি পরিবারে একজন একজনের নাম কাটা গিয়েছে। আমরা কে হিন্দু কে আমরা মুসলমান এটা নয়। এই বীরভূমের মাটিতে নমস্ত্র সেন স্যারকেও যারা অপমান করেছে, সেই বাঙালি বিদ্বেষী বিজেপি শক্তি, আর এই বিজেপিকে বাংলায় যারা কাজ সুযোগ দিচ্ছে তৃণমূল, তাদেরকে জবাব দিতে হবে। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমার হাতে নাকি মোবাইল, তো সবার হাতে মোবাইল আছে তো কম বেশি। মোবাইলকে আমরা অ্যালার্ম দিই, 4টায় যদি অ্যালার্ম দিই, 4:30 আমাকে ডাকে কি? 4:45 তো ডাকে না। 4টায় অ্যালার্ম দিলে 4টায় ডাকে, কারণ সিস্টেমকে আমি যেটা বলি, এটাও তো একটা কম্পিউটার হয়, তাই তো নাকি? 4টায় অ্যালার্ম দিই, কারণ এটা প্রোগ্রামিং করা আছে, অ্যালার্ম যেই টাইমে দেবে সেই টাইমে ডাকবে। যখন মমতা ব্যানার্জি 250 কোটি টাকা দিল এসআইআর করার জন্য, প্রায় 90,000 অফিসার দিল এসআইআর করার জন্য, গণনা ফর্ম এবার ইন্টারনেটে আপলোড হবে বা সিস্টেমে আপলোড হবে। সেই সময় নির্বাচন কমিশন 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল। ওই 1000 কম্পিউটার অপারেটরের জন্য কত খরচ হতো জানেন? মাত্র মাসে 1 কোটি টাকা। 4 মাসের জন্য নিলে মাত্র 4 কোটি টাকা। মমতা ব্যানার্জি যদি ওই
4 কোটি টাকা দিয়ে 1000 কম্পিউটার অপারেটর দিত, আজকে এই 27 লক্ষ মানুষের এই বিপদের সম্মুখীন হতো না। এটা রেকর্ড করে রাখুন। আমি যদি ভুল বলি আমাকে আমার বিরুদ্ধে আইনত মামলায় যেতে বলুন, আমি আইনে লড়ে দেবো মমতা ব্যানার্জি এবং তার দলের সাথে। ভালো করে বুঝুন, 250 কোটি টাকা দিল, 90,000 অফিসার দিল এসআইআর করার জন্য, কিন্তু এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার জন্য 4 কোটি টাকা লাগতো, 1000 কম্পিউটার অপারেটর লাগতো, সেটা দিল না। না দেওয়ার ফলে সুযোগ পেল বিজেপি, নির্বাচন কমিশনকে দিয়ে আমাদেরকে এই ধরনের অহেতুক হয়রানি করলো। যে হয়রানির শিকার স্বামীজিরাও ছাড় পাচ্ছে না, অমর্ত্য সেন স্যারেরাও মতো মানুষকে ছাড় পাচ্ছে না, ফুটপ্রসিডেন্ট মিশ্রাও ছাড় পাচ্ছে না, আপনার এখানে কৃষক থেকে ভ্যান চালক ডেলেভাররাও ছাড় পাচ্ছে না। কেমন হলো শুনুন। আমার মুসলিম সমাজের মেয়েদের বিয়ের আগে খাতুন নাম থাকে, ফতেমা খাতুন, বিয়ের পরে ফতেমা বিবি বা ফতেমা বেগম হয়। ঠিক আমার হিন্দু সমাজে প্রমীলা ঘোষ, বিয়ের পরে অনেকে স্বামীর সারনেমকে অ্যাডাপ্ট করে, প্রমীলা ঘোষ মন্ডল, বা কোন একটা কারণ নামে চ্যাটার্জি ছিল, ব্যানার্জি কুণলকে বিয়ে হয়েছে, তার নামে কোয়েল ব্যানার্জি চ্যাটার্জি স্বামীর টাইটেলটা নিয়েছে। এই হয়ে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। রফিক, এসকে রফিক, কেউ এসকে লেখে, এসআই কে এস লেখে শেখ, তো কাজী কে কে এস রেডাই লেখে, কিউ ইউ এস রেডাই লেখে, কাজী লেখে, যে যার মতো করে লেখে। এইগুলোতে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে। ফুল স্টপ ছিল কি ছিল না, এটার উপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে। এটা হতো না, কারণ কি হচ্ছে, প্রোগ্রামিং করে দিয়েছে এআই কে, সিস্টেম বা কম্পিউটারকে বলে দিয়েছে নামের যাদের মিসম্যাচ হবে তাকেই তুমি নোটিশ ইস্যু করো। এবার সিস্টেমটা কি, আপনার হাতে পানির বোতল আছে, কম্পিউটারকে বলে দেওয়া আছে 10 লিটার পানি, দুধ, মধু, জুস, চারটেই 10 লিটার করে ফিট করে দেওয়া আছে কম্পিউটারে। বলে দেওয়া হচ্ছে যে পানি চাইবে তাকে পানি দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে, যে জুস চাইবে তাকে জুস দেবে, যে আপনার দুধ চাইবে তাকে দুধ দেবে। চারটে রাখা হয়েছে, 10 লিটার করে তার কম্পিউটারে আপলোড করে দেওয়া হয়েছে। মানুষ পানি চাইতে চাইতে পানি শেষ করে দিয়েছে, কিন্তু দুধ আছে, মধু আছে, জুস আছে, পানি শেষ হয়ে গিয়েছে। কোন একটা মানুষ মারা যাচ্ছে, পানি পানি করে চিৎকার করছে, কম্পিউটার কিন্তু একবারের জন্য পানির পরিবর্তে তার মুখে দুধ দিয়ে কাজ করবে না, কারণ তাকে প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে যে পানি চাইবে তাকে পানি দাও, যে দুধ চাইবে তাকে দুধ দাও, যে মধু চাইবে তাকে মধু দাও, যে জুস চাইবে তাকে জুস দাও। তো এখানে এআই কে প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে, নামের মিসম্যাচ হোক আর যাই হোক, মিসম্যাচ হলেই তাকে ফেলে দাও, তাকে তার নামে নোটিশ ইস্যু করো। কিন্তু তার পরিবর্তে আজকে যদি মানুষকে দিয়ে আপলোড করানো হতো, তাহলে প্রমীলা ঘোষ আর অন্য কাগজের প্রমীলা ঘোষ মন্ডল আলাদা নয়, এ বৈধ ভোটার, তার নামে নোটিশ যেত না, সে আন্ডার অ্যাডজুডিকেশনে আসতো না, সে গৃহীত হতো না। ঠিক একই ভাবে ফতেমা খাতুন, ফতেমা বেগম, ফতেমা বিবি এরা আলাদা নয়, তিনটে নামই এক, অর্থাৎ বৈধ ভোটার। এটা লিস্টে নাম চলে আসতো, এর নামে নোটিশ হতো না, এ আন্ডার অ্যাডজুডিকেশনে যেত না, এ গৃহীত হতো না। এই চক্রটা মমতা ব্যানার্জি, বিজেপি, নির্বাচন কমিশন যোগ সাযোগে আমাদের সাথে করেছে। তাই আপনাদের বলবো ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। আপনাদের ভোটাধিকার ফিরিয়ে যতক্ষণ না আনছি, বামপন্থী আইনজীবী আছে এখানে, মোস্তারি বাবুর মামলা সব্যসাচীরা লড়ছেন, আমার মামলা বিকাশ চাল লড়ছেন, মোস্তারি বাবুর মামলাও বিকাশ চাল লড়ছেন। ঐক্যবদ্ধ হয়ে আমরা যে আইনি লড়াই করছি, আপনার আর্টিকেল 326 এর অধিকার আমরা ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু আপনাদের বলছি এই আইনি লড়াই চলছে, চলবে, কিন্তু তৎক্ষণিক এই যে সময় এসেছে আমরা 23 এপ্রিল আমরা ভুললে চলবে না। আমাদের বিগত দিনে লাইনে দাঁড় করিয়ে আমাদেরকে সময় নষ্ট করেছে, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, কিন্তু দুর্ভাগ্য স্বচ্ছতার নামে আমাদের এই পরিবারের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করেছে। তাই 17 লক্ষ হিন্দু, 10 লক্ষ মুসলমান নয়, 27 লক্ষ বাঙালি নাগরিকের উপরে যে পুল্লুজাত চালিয়েছে, সেই পুল্লুজাতের জবাব ভোটের মাধ্যমে দেব, তাদেরকে বাংলা ছাড়া করবো আমরা। এটা কারা করেছে তাহলে নতুন করে বলতে লাগছে না, বিজেপি তৃণমূলের যোগ সাযোগে এ কাজ করছে। এর জবাব আমরা দেব তো নাকি? আমরা দেব তো নাকি? আরে 23 এপ্রিল সব ভোটটা কোথায় হবে?
আর যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে একটু বলবো, আর এই অদ্বৈত বিখ্যাত মন্দির, হ্যাঁ তারাপীঠের বিখ্যাত মন্দির, একটু কান পেতে দেখুন মন্দিরের জমি ওই তৃণমূল চুরি করে নিয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। তাই বামপন্থী আইএসএফরা বলছে ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব, আর ক্ষমতায় আসলে দেবত্ব সম্পত্তি, দেবদেবীর নামে সম্পত্তি, মন্দিরের সম্পত্তি যত বেহাত করেছে ফেক দলিল করে এই তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীরা চুরি করে খাচ্ছে, সমস্ত দলিলকে বাতিল করে আবার দেবদেবীর নামে মন্দিরের নামে আমরাই তুলে দেব। হ্যাঁ বামেরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, ধর্ম নিয়ে প্র্যাকটিস করে না, ঠিক কথা, একদমই ঠিক কথা। কিন্তু বামেদের আমলেও এই মন্দিরের জমি চুরি হয়েছে, এটাও কিন্তু রেকর্ড দেখাতে পারবে না। তৃণমূল মন্দিরও ঢুকে যাচ্ছে, মসজিদও ঢুকে যাচ্ছে, না মন্ত্র ঠিক করে পড়তে পারবে, না ইফতারের দুয়াটা ঠিক করে পড়তে পারবে, আর বড় হিন্দু বড় মুসলমানই রাখা আসছে। তাই আপনাদের বলবো, এখন তো কথা বলছি না, তাই আপনাদের বলবো চোখ কান খুলে চলতে হবে। অনেকে অনেক কথা বলবে, আপনি যদি মনে করেন আপনার ভালো চান, আপনি যদি মনে করেন রামপুরহাটে ভালো চান, রামপুরহাটে ভালো চান, আপনি যদি মনে করেন বীরভূমের ভালো চান, আপনি যদি মনে করেন বাংলার ভালো চান, তথা দেশের ভালো চান, তাহলে বলবো ওই দুটো ফুলকে বিসর্জন দিয়ে আরো একটা নতুন সকাল, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ রুজিরুটির প্রশ্নে আমরা বারবার যেমন সোচ্চার হয়েছি হব, এবং সরকারি কর্মচারীদের হকের দিয়ে থেকে শুরু করে সমকাজের সমবেতন, প্যারা টিচারদের যে দুরবস্থা সেইগুলোকেও আমরা সমাধান করব, তাদের কন্ট্রাকচুয়াল যারা আছে তাদেরকেও সমাধান করব, এবং আরো যারা বিভিন্ন ক্ষেত্রে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে তাদের মজুরিকেও আমরা ঠিক করব। আমি একটা কথা বলি, বলতে একটা কথা বলতে অনেক কথা হয়ে যাচ্ছে, তা আমি একটু এতটুকুই বলবো, যারা হিন্দু সমাজের মানুষ আছেন, বিশেষ করে পিছিয়ে বর্গের মানুষ, আপনারা জানতেই পারেন না আপনাদের অজান্তে কত বড় দুর্নীতি হয়। এখন সরকারি কর্মচারীরা নিয়োগ হচ্ছে, সেই অর্থে হচ্ছে না, এখন কি হচ্ছে কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে। রাজ্য সরকারের কর্মচারী সরকারি নিয়োগ হচ্ছে না, কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে। এই কন্ট্রাকচুয়াল নিয়োগের সব থেকে বেশি বঞ্চিত যারা হচ্ছে তারা হচ্ছে পিছিয়ে বর্গের হিন্দু, দলিত হিন্দু। মুসলমানদের তো চাকরি নাই, আদিবাসীদের সে অর্থে নাই, কারণ কন্ট্রাকচুয়াল যখন হচ্ছে 100% রোস্টার মেনটেন করছে না। তাই আপনাদের বলবো এইদিকে চোখ কান খুলে রাখতে হবে, আগামী দিন আমাদের হাতকে শক্ত করতে হবে। শুধু কন্ট্রাকচুয়াল নয়, প্রাইভেট সেক্টরে যে নিয়োগ হবে সেখানেও আমরা আইন তৈরি করবো, এসসি এসটি ওবিসির জন্য সংরক্ষণের ব্যবস্থা সেখানেও করবো, এবং সাথে সাথে আমার মহিলা মা বোনেদেরও সেখানেও সংরক্ষণের আওতায় আমরা নিয়ে আসবো বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি আবার অনুরোধ করছি, যদি মনে করেন মানুষের বিধায়ককে বিধানসভার মধ্যে পাঠাবেন, জনগণের বিধায়ককে পাঠাবেন, যে জনগণের সুখ দুঃখে পাশে থাকবে, তাহলে অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। কাস্তে হাতড়ি তারা সিম্বলে হাত দিয়ে আমাদের সঞ্জীব মল্লিকদাকে বিপুল ভোটে জয়যুক্ত করে নতুন ইতিহাস সৃষ্টি করুন, বিধানসভার মধ্যে পাঠান। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব, ইনকলাব, ইনকলাব। বাম আইএসএফ ঐক্য আগামী 23 এপ্রিল আসছে দিন, আগামী 23 এপ্রিল আসছে দিন, আগামী 23 এপ্রিল আসছে দিন। মা বোনেদের বলে দিন, মমতাকে বলে দিন, অকাশ চোরেদের বলে দিন, দেবত্ব সম্পত্তি চোরেদের বলে দিন, চাকরি চোরেদের বলে দিন, রেশন চোরেদের বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, এই বিজেপিকে বলে দিন, এই তৃণমূলকে বলে দিন, এই মমতা ব্যানার্জিকে বলে দিন, এই সুরেন্দ্র অধিকারীকে বলে দিন।